গ্রেনেড হামলা, দুস্থদের টাকা আত্মসাৎ মামলার আসামিদের নির্বাচিত করা হয়েছে বিএনপির শীর্ষ পদগুলোতে। ৭ই মার্চ উপলক্ষে জনসভায় প্রধানমন্ত্রী। মীর কাসেম আলীর আপিলের রায় কাল, আদালতের বাইরের বক্তব্যে প্রভাব পড়বে না, মন্তব্য অ্যাটর্নি জেনারেলের। মৃত্যুদণ্ড বহাল থাকার আশাবাদ। ৭ খুনের আসামি সাবেক র্যাব কর্মকর্তা তারেক সাঈদের মামলা বাতিলের আবেদন শুনানি করতে বিব্রত হাইকোর্ট। নথি পাঠানো হলো প্রধান বিচারপতির কাছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিলেটে এমসি কলেজে ছাত্রলীগের ২ গ্রুপের সংঘর্ষ, ২ জন গুলিবিদ্ধ সহ আহত ৫। এবং চট্টগ্রামের বায়েজিদে জোড়া খুনের ২ মামলায় জেএমবির ২ সদস্য সহ ২৫ জনের নাম উল্লেখ করে চার্জশিট দাখিল। বাংলার সময় সঙ্গে আছি আমি সৌমিত্র শুভ্র এবং আমি ওয়াহিদা স্বপ্না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গ্রেনেড হামলা, দুস্থদের টাকা আত্মসাৎ মামলার আসামিদের নির্বাচিত করা হয়েছে বিএনপির শীর্ষ পদগুলোতে। বিকেলে ৭ই মার্চ উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের জনসভায় তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী আরও বলেন, অবৈধভাবে ক্ষমতা দখল করে জিয়াউর রহমান যুদ্ধাপরাধীদের প্রতিষ্ঠিত করেছিলেন। ৭৫-১৫ই আগস্ট জাতির পিতাকে নির্মমভাবে যখন হত্যা করা হলো, তারপর থেকে যেন সব পাল্টে গেল। মুক্তিযুদ্ধের চেতনা ভুলুণ্ঠিত করা হলো। আমাদের পবিত্র সংবিধান, যেখানে যুদ্ধ অপরাধীদের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, যাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছিল, যারা পাকিস্তানি পাসপোর্ট নিয়ে পাকিস্তানে চলে গিয়েছিল, ৭৫-এর পর তাদেরকে আবার এদেশে ফিরিয়ে আনা হয়। যে সকল যুদ্ধাপরাধী সাজাপ্রাপ্ত, কারাগারে বন্দী, তাদেরকে মুক্তি দেওয়া হয়। আর কে দিয়েছিল? অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করে ক্ষমতা দখলকারী জেনারেল জিয়া। তার কাজই ছিল, সে নিজেকে মুক্তিযোদ্ধা বলে দাবি করত, খেতাবও পেয়েছিল, কিন্তু দালালি করেছে ওই পরাজিত শক্তির। অবৈধভাবে ক্ষমতা দখল করে এই সমস্ত যুদ্ধাপরাধীদের প্রতিষ্ঠিত করেছিল বাংলাদেশে। চেয়ারপারসন আর ভাইস চেয়ারপারসন নির্বাচিত করা হলো। নাটকটা ভালোই করেছে। কাকে নির্বাচিত করলো? ২ জনই আসামি। একজন এতিমখানার অর্থ আত্মসাৎ করার মামলার আসামি, আর একজন তো ২১শে আগস্ট গ্রেনেড হামলা, যেখানে আইবি রহমান সহ সবাইকে হত্যা করা হয়। সে ২১শে আগস্ট গ্রেনেড হামলা মানি লন্ডারিং দুর্নীতি দায়ে পলাতক আসামি। এর আগে সকালে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে মন্ত্রিপরিষদের সদস্য ও দলের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। শ্রদ্ধা জানানোর পর আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ বলেন, মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিতর্ক সৃষ্টি করে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া নিজেকে পাকিস্তানের প্রতিনিধি হিসেবে প্রমাণ করেছেন। ৭১-এর আজকের দিনেই এসেছিল স্বাধীনতার ডাক। হাজার বছরের পরাধীনতার শৃঙ্খল ভাঙতে পুরো জাতি ঐক্যবদ্ধ হয়েছিল জাতির জনকের নির্দেশে। ঐতিহাসিক এই দিনটিতে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করা হলো স্বাধীনতার স্থপতিকে। জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রদ্ধা জানানোর পর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। এ সময় প্রতিক্রিয়া জানাতে গিয়ে দলের সিনিয়র নেতা তোফায়েল আহমেদ দিবসটির তাৎপর্য তুলে ধরেন। বলেন, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের পর নিরস্ত্র বাঙালি ঝাঁপিয়ে পড়ে সশস্ত্র মুক্তিযুদ্ধে, ছিনিয়ে আনে স্বাধীনতা। কে কোথায় দাঁড়িয়ে কি বলল, আমার মতো লোক আমরা পল্টন ময়দান দাঁড়িয়ে বহুবার স্বাধীনতার ঘোষণা দিয়েছি, কিন্তু আমাদের ঘোষণায় কাজ হয় নাই। যতক্ষণ বাংলার প্রিয় নেতা জাতির জনক বঙ্গবন্ধু ঘোষণা না করেছেন, ততক্ষণ পর্যন্ত মুক্তিযুদ্ধ শুরু হয় নাই। তিনি এমন একটি বক্তৃতা করেছিলেন, যে এই বক্তৃতার মধ্য দিয়ে আমরা দিক নির্দেশনা পেয়েছিলাম মুক্তিযুদ্ধে আমাদের কি করণীয়। তিনি সমস্ত বাঙালি জাতিকে একই মোহনায় দাঁড় করিয়েছিলেন। তোফায়েল আহমেদ বলেন, যারা এখনো স্বাধীনতার বিরোধিতা করে তারাই বাংলাদেশে জঙ্গিবাদের পৃষ্ঠপোষক। বেগম খালেদা জিয়া একটা নিষ্পত্তি হওয়া জিনিস, ৩০ লক্ষ শহীদ, সেটাকে তিনি বিতর্ক সৃষ্টি করেছেন। অর্থাৎ বেগম খালেদা জিয়া যখন কথা বলেন তখন মনে হয় যে পাকিস্তানের প্রতিনিধি কথা বলছেন। সুতরাং ৩০ লক্ষ লোক শহীদ হয়েছে, এটা আন্তর্জাতিক স্বীকৃত।
তিনি সেটাকে বিতর্ক তিনি শুরু করেছেন। সুতরাং স্বাধীনতার চেতনা মূল্যবোধকে ধ্বংস করার জন্য বিএনপি জামাত ঐক্যবদ্ধ হয়েছিল এবং জঙ্গি তৎপরতা তারা শুরু করেছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষতার সাথে সফলতার সাথে সেটা নির্মূল করতে সক্ষম হয়েছেন। প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় নেতাদের শ্রদ্ধা নিবেদন শেষে ধানমন্ডি ৩২-এ পুষ্পার্ঘ্য অর্পণ করেন দলের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। ৭ মার্চ ১৯৭১ তৎকালীন রেসকোর্স ময়দানে লাখো মানুষের সামনে দেয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ উদ্বুদ্ধ করেছিল এ জাতিকে মুক্তির সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে। গণতন্ত্র, সমতা আর অসাম্প্রদায়িকতাই যে বাঙালির জাতীয় চেতনার সুর হবে তা উঠে আসে এ ভাষণে। যে ভাষণ ২৫শে মার্চ পর্যন্ত ৭ কোটি মানুষকে প্রস্তুত করেছিল স্বাধীনতার সংকল্পে উদ্বুদ্ধ হতে। আরও জানাচ্ছেন শাফিন জাহিদ। ১৯৭১ সালের ১ মার্চ পাকিস্তানের সামরিক শাসক ইয়াহিয়া খান যখন জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত ঘোষণা করলেন, তখন হোটেল পূর্বানীতে আওয়ামী লীগ সংসদীয় দলের সংবাদ সম্মেলনে সে অন্যায়ের প্রতিবাদ করতে ৭ মার্চের জনসভার ঘোষণা দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এরপর ১৮ মিনিটের সে ভাষণটি হয়ে গেছে ইতিহাস। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। আকাশমুখী আঙ্গুল আর বজ্রকণ্ঠের ঘোষণা ৭.৫ কোটি বাঙালিকে স্বাধীনতার মন্ত্রে জাগরণের সামিল হয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার উদ্দীপনা জুগিয়েছিল। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ছিল একটি অগ্নিশলাকা, যা প্রজ্বলিত করেছিল মুক্তিযুদ্ধের দাবানল, যার সামনে টিকে থাকতে পারেনি শক্তিশালী পাক বাহিনী। বিশিষ্টজনেরা বলছেন ৭ মার্চের ভাষণ এমনই তাৎপর্যপূর্ণ ছিল যে ওই ভাষণের নির্দেশাবলী অনুসরণ করেই জাগ্রত জনতা ঝাঁপিয়ে পড়েছিল মুক্তিযুদ্ধে। আমি তো বিস্মিত হয়ে যাই যে ক্ষণজন্ম পুরুষ না হলে, ঐতিহাসিক বোধ খুব গভীর না হলে এমন একটি ভাষণ দেয়া যায় যার প্রতিটি লাইনই গুরুত্বপূর্ণ। এ ভাষণ যারা দেখার ও শোনার সুযোগ পেয়েছিলেন, সেটা ছিল তাদের জন্য চরম এক সৌভাগ্যের প্রাপ্তি। সেদিন আমার মনে হয়েছিল এই তারিখটি শুধু একটি তারিখ মাত্র নয়, এই দিনটি বাঙালি জাতির জন্য একটি অনন্ত প্রেরণা হিসাবে কাজ করবে। সেদিন মনে হয়েছিল সেই ভাষণটি বাঙালিকে যোদ্ধা জাতিতে পরিণত করেছিল এবং এই যোদ্ধা জাতি জীবন দান করে ২৬শে মার্চ অর্জন করেছিল স্বাধীনতার অমর দিন। সে সময় যারা এই ভাষণটি শুনতে পারেননি, তাদেরকে এ ভাষণের অন্তরে নিহিত প্রেরণার জায়গাগুলোকে অনুধাবন করার আহ্বান জানান বিশিষ্টজনেরা। বিশ্লেষকরা বলছেন বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের প্রতিটি শব্দ, প্রতিটি লাইন, প্রতিটি নির্দেশ, যা পরবর্তী সময়কালে বুকের গভীরে ধারণ করে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল সেদিনের যোদ্ধারা। যে ভাষণ পুরো মুক্তিযুদ্ধকালেই উজ্জীবিত করে রেখেছিল বাঙালি জাতিকে। যে ভাষণে এসেছে মহাবিজয়, আমরা পেয়েছি স্বাধীন এক বাংলাদেশ। শাফিন জাহিদ, সময় সংবাদ, ঢাকা। দেখছেন বাংলার সময়। শান্তি আনতে লাইফটাই কিনলাম নতুন সিমটা, কিন্তু সকালে এক করলে সন্ধ্যায় আরেকটা। মেয়াদের চাপ চরম, ফাঁদে ফেলে বোনাসটা। অল্প অল্প ভলিউমে শর্তের গুবলেট, ব্রাউজিং থমকে যায়, ফুরায় ছাতার ইন্টারনেট। নতুন কানেকশন কেউ শান্তি দেয় না, শান্তি শুধু এয়ারটেলে, কোনো প্যারা দেয় না, শান্তি শুধু এয়ারটেলে। কথা আর ইন্টারনেটের বেস্ট অফারে শান্তি শুধুমাত্র এয়ারটেল নতুন প্রিপেইড কানেকশনে। এয়ারটেল, দেশের সেরা স্মার্টফোন নেটওয়ার্ক। যুদ্ধাপরাধী মীর কাশেম আলীর মামলায় আদালতের বাইরের কোনো মন্তব্য মামলার রায়ে প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। দুপুরে তার কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, আগামীকাল রায়ে মীর কাশেম আলীর সর্বোচ্চ দণ্ড বহাল থাকবে। বাইরে কোন লোক কি বলল, কোন আইনজীবী কি বলল, বা কোন রাজনীতিবিদ কি বলল, সেটা কোনো কথা না। বিচার হবে আসামির পক্ষে যে অভিযোগ আনা হয়েছে, সে অভিযোগ কতখানি প্রমাণ হয়েছে তার উপরে। কাজেই বাইরের কোনো কথাবার্তার জন্য এই বিচারের কাজে কোনো রকম প্রভাব পড়বে বলে আমি কোনো মতেই মনে করি না।
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ৭ খুন মামলার অন্যতম আসামি র্যাবের সাবেক কর্মকর্তা তারেক সাইদের মামলা বাতিল চেয়ে করা আবেদন শুনানি করতে বিব্রত বোধ করেছেন হাইকোর্ট। আজ বিচারপতি এমদাদুল হক ও বিচারপতি SRM নাজমুল হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চে এক বিচারপতি আবেদনটি শুনতে বিব্রত প্রকাশ করেন। একই সঙ্গে মামলাটি প্রধান বিচারপতির কাছে পরবর্তী পদক্ষেপ নেবার জন্য পাঠিয়ে দেন। গত 24 ফেব্রুয়ারি 7 খুন মামলার বাতিল চেয়ে এবং মামলার অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে দুটি আবেদন করেন তারেক সাইদের আইনজীবীরা। মামলার অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে করা অপর আবেদনটি শুনানির অপেক্ষায় রয়েছে। 2014 সালের 27 এপ্রিল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম সহ 7 জনকে অপহরণ করা হয়। এর 3 দিন পরে তাদের লাশ ভেসে ওঠে শীতলক্ষা নদীতে। অনারেবল চিফ জাস্টিসকে পাঠিয়েছেন ফাইলটা, কারণ একজন জাজ বিব্রত বোধ করেছেন শুনানিতে অপারগতা প্রকাশ করায়। আইনের বিধান মতে এই ফাইলটা আজকেই চলে যাবে অনারেবল চিফ জাস্টিসের কাছে। অনারেবল চিফ জাস্টিস যে কোর্টে পাঠায় সে কোর্টে মামলাটি শুনানি হবে। এদিকে নারায়ণগঞ্জের 7 খুন মামলার পরবর্তী সাক্ষীর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে 14 মার্চ। এদিকে এই হত্যার ঘটনায় দায়ের করা একটি মামলার বাদী বিজয় কুমার পালের জেরাও সম্পন্ন হয়েছে। সকালে বাদী বিজয় কুমার পালকে জেরা শুরু করেন আদালতে। আজ আসামি পক্ষের 11 জন আইনজীবী তাকে জেরা করেন। এ সময় এই মামলার প্রধান আসামি নূর হোসেন ও র্যাবের সাবেক 3 কর্মকর্তা সহ 23 আসামিকে আদালতে হাজির করা হয়। এদিকে গত 3 মার্চ নিহত প্যানেল মেয়র নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটির সাক্ষ্য গ্রহণ ও জেরা করা হয়। আগামী 10 মার্চ পুনরায় তাকে জেরা করা হবে। 2014 সালের 27 এপ্রিল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম এবং আইনজীবী চন্দন কুমার সরকার সহ 7 জনকে অপহরণের পর হত্যা করা হয়। বাংলার সময় আরও থাকছে। দিনাজপুর ও গাইবান্ধায় আলাদা সড়ক দুর্ঘটনায় পুলিশের 2 সদস্য নিহত, আহত আরও 4। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিলেটে MC কলেজে ছাত্রলীগের 2 গ্রুপের সংঘর্ষে আহত হয়েছেন 5 জন। দুপুরে ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হিরণ মাহমুদ নিপু ও বর্তমান সাধারণ সম্পাদক রায়হান চৌধুরী গ্রুপের মধ্যে এই সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, কলেজে আধিপত্য বিস্তার নিয়ে কয়েকদিন ধরে নিপু ও রায়হান গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এর জের ধরে আজ সকাল থেকে ক্যাম্পাসে অবস্থান নেয় নিপু গ্রুপের কর্মীরা। দুপুর 1টার দিকে রায়হান গ্রুপের কর্মীরা ক্যাম্পাসে ঢুকলে সংঘর্ষ বাধে। এ সময় দুপক্ষই গুলি ছোড়ে। এতে নিপু গ্রুপের রতন ও খায়রুল গুলিবিদ্ধ হন। আহত হন আরও 3 জন। পরে আহতদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক। চট্টগ্রামের বায়েজিদে জোড়া খুনের 2 মামলায় জেএমবি সদস্য সুজন ওরফে বাবুকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে পুলিশ। দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা মুখ্য মহানগর হাকিম আদালতে এ চার্জশিট দেন। 2টি মামলাতেই জেএমবি সদস্য বাবুকে মূল আসামি হিসেবে চিহ্নিত করা হয়েছে। আর মামলার সাক্ষী হিসেবে 25 জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া চার্জশিটে আরও 25 জন জেএমবি সদস্যের নাম থাকলেও তাদের বিস্তারিত ঠিকানা না থাকায় আসামি হিসেবে উল্লেখ করা হয়নি। গত বছরের 4 সেপ্টেম্বর নগরীর বায়েজিদে একটি মাজারে ঢুকে 2 জনকে জবাই করে হত্যা করা হয়। পরে গ্রেফতারকৃত বাবু এই ঘটনার কথা স্বীকার করে জবানবন্দি দেয়। গলা কেটে হত্যা মামলার যে সেই মামলাটা আজকে আমরা চার্জশিট পেয়েছি 2টা। একটা হলো বিস্ফোরক আইনে, আর একটা হলো দণ্ডবিধির 324, 326, 302 ধারায় আমরা 2টা চার্জশিট পেয়েছি। এবং এইটা চার্জশিট দিছে জেএমবি সদস্য সুজন ওরফে বাবু, তার বিরুদ্ধে চার্জশিট আমরা পেয়েছি। দিনাজপুর ও গাইবান্ধায় আলাদা সড়ক দুর্ঘটনা, পুলিশের 2 সদস্য নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও 4 জন। ভোরে দিনাজপুরের বোচাগঞ্জ পীরগঞ্জ সড়কের চিলাপাড়া বাজার এলাকায় একটি পিকআপ নিয়ে রাস্তায় টহল দিচ্ছিলেন পুলিশের একটি দল। এক পর্যায়ে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে নিহত হন কনস্টেবল আব্দুল লতিফ। আহত হন আরও 4 পুলিশ সদস্য। আহতদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গাইবান্ধায় মহাসড়কে টহল দেওয়ার সময় গোবিন্দগঞ্জ উপজেলার হাওয়াখানা ব্রিজ এলাকায় পিকআপ ভ্যান থেকে নেমে রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন পুলিশ সদস্য ওবায়দুল। এ সময় ঢাকাগামী একটি বাস তাকে ধাক্কা দিয়ে পাশের খাদে ফেলে দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে দুপুরে সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে ওবায়দুলের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
মাদারীপুরে 3টি স্বর্ণের দোকানসহ 5টি দোকানের দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় গুলিবিদ্ধ একজন মারা গেছেন। দুপুরে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। বরিশাল থেকে ফিরদাউস সোহাগ এবং মাদারীপুর থেকে অভিজিৎ কর্মকারের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। পুলিশ জানায়, সোমবার রাত 2টার দিকে কালকিনি উপজেলার মিয়ারহাট বাজারের নৈশপ্রহরী আব্দুল জলিল ও আনসারকে বেঁধে ফেলে 8 থেকে 10 জনের মুখোশধারী একদল ডাকাত। এ সময় বাজারের 3টি জুয়েলার্স থেকে স্বর্ণালংকার, নগদ টাকা ও 2টি টেইলার্স থেকে বিভিন্ন মালামাল লুট করে পালিয়ে যায় তারা। ডাকাতির এক পর্যায়ে নৈশপ্রহরীদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে গুলি ছোড়ে ডাকাতরা। এতে স্বপন কাজী ও সোহেল মৃধা আহত হন। এছাড়া ডাকাতরা কুপিয়ে 3 জনকে আহত করে। পাশে তো হাত পানছে, পাও বানছে, বাইন্দে ফালাই দিয়া হ্যাঁ ডাকাতি করছে, আমাকে এক ঘরে নিয়ে আটকা দিয়েছে। চাবি ঠাবি আমার রাখা ওরা ঘুরছে। 10 থেকে 12 ভরি স্বর্ণ ছিল, আর 1.5 থেকে 2 কেজি রূপা ছিল, আর টাকা ছিল 30,000। গলায় ছুরি ধরে রাখছে। পরে আমার দোকানের সিন্দুক আর এই শোকেস টোকেস সবকিছু ভাঙা আপনার প্রায় 3 কেজির মতো রূপা নিয়ে গেছে, আর 30 ভরির মতো সোনা নিছে। গুরুতর অবস্থায় গুলিবিদ্ধ 2 জনকে বরিশাল মেডিকেলে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান স্বপন কাজী। ওনার অবস্থা অনেক খারাপ ছিল, যার পরিপ্রেক্ষিতে ওনাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এখান থেকে রেফার করা হয়। প্রতিমধ্যে উনি এখান থেকে বের হয়ে যখন যাচ্ছিলেন ঢাকার উদ্দেশ্যে, তখন উনি প্রতিমধ্যে মারা যান। ডাকাতদের ধরতে অভিযানে নেমেছে বলে জানিয়েছে পুলিশ। মেয়ারহাট বাজারে ডাকাতি হয়েছে, এই সংবাদ শোনার সাথে সাথে আমরা নৈশ পার্টি সহ আমরা চলে আসি এবং এই ঘটনার সাথে যারা সংশ্লিষ্ট আমরা বিষয়টি তদন্ত করে অভিযান অব্যাহত রেখেছি। নিহত স্বপন কাজী মিয়ারহাট বাজারে একটি কসমেটিক্সের দোকানের মালিক ছিলেন। সাবিত সারোয়ার, সময় সংবাদ। বাংলার সময় আরও থাকছে। মুকুলে মুকুলে ভরে গেছে রাজশাহীর আম বাগান। পোকার আক্রমণ নিয়ে দুশ্চিন্তায় চাষিরা, ঠিক সময় কীটনাশক প্রয়োগের পরামর্শ ফল গবেষকদের। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে, টেনশন নয়। 2005 সালের 17 আগস্ট নাটোরে সিরিজ বোমা হামলা মামলার রায় ঘোষণার দিন 23 মার্চ ধার্য করেছেন আদালত। দুপুরে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক প্রদীপ কুমার এদিন ধার্য করেন। এর আগে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এই মামলার আসামি জেএমবির 7 সদস্যকে আদালতে হাজির করা হয়। এ সময় রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের আইনজীবীরা তাদের যুক্তিতর্ক উপস্থাপন করেন। উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে রায় ঘোষণার এই দিন ধার্য করা হয়। 2005 সালের 17 আগস্ট নাটোরের আদালত চত্বর সহ শহরের গুরুত্বপূর্ণ 6টি স্থানে সিরিজ বোমা হামলা চালায় জঙ্গি সংগঠন জেএমবির সদস্যরা। ওই দিনই 10 জনকে আসামি করে নাটোর সদর থানায় মামলা করে পুলিশ। মাগুরায় গুলিতে একজন নিহত হয়েছে। পুলিশের দাবি বন্দুকযুদ্ধ। গতরাতে সদর উপজেলার কালীনগর মাঝিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঢাকা খুলনা মহাসড়কে ডাকাতির প্রস্তুতি চলছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে ডাকাতরা। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়লে একজন নিহত হয়। নিহত ব্যক্তি আন্তজেলা ডাকাত দলের সর্দার লিটন বলে জানিয়েছে পুলিশ। তার বিরুদ্ধে থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে বলেও পুলিশ নিশ্চিত করেছে। সময় সংবাদে খবর প্রচারের পর কিছুদিন বন্ধ থাকলেও আবারও শুরু হয়েছে বগুড়ার করতোয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন। বেসরকারি সংস্থা টিএমএসএস ও কিছু বালু ব্যবসায়ী চালাচ্ছে এ ব্যবসা। এতে নদী পাড়ের জমি ভাঙনে সর্বশান্ত হচ্ছেন এলাকার মানুষ। এনজিও কর্মকর্তার দাবি, তাদের ভেঙে যাওয়া জমি ভরাট করতেই বালু উত্তোলন করা হচ্ছে। আর প্রশাসন বলছে, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে। রবিউল ইসলামের ছবি নিয়ে মাজিদুর রহমানের রিপোর্ট। গত কয়েক বছর ধরে বগুড়া সদর উপজেলার শেখেরকোলা, শাখারিয়া ও নিশিন্দারা ইউনিয়নে করতোয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে বেসরকারি সংস্থা টিএমএসএস ও এলাকার কিছু প্রভাবশালী বালু ব্যবসায়ী। শ্যালো চালিত মেশিন দিয়ে প্রতিদিন ট্রাকে ট্রাকে বালু উত্তোলন করা হচ্ছে নদী থেকে। বালু উত্তোলনের ফলে নদীর তীরে থাকা জমিগুলো ভেঙে যাচ্ছে নদীগর্ভে। পরিবর্তন হচ্ছে নদীর গতিপথ। প্রতিবাদ করেও ফল পাচ্ছে না স্থানীয়রা। টিএমএসএ বালু কাটার কারণে আমাদের ফসলের জমিগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের জমি ভেঙে বালু নিয়ে যাচ্ছে। জমি ওখানে আছে 45 শতক মাটি, কিন্তু ভাঙ্গে এখন 1 বিঘা টিকেছে। এই জমিগুলো ভাঙ্গে শেষ বিলীন হয়ে গেছে। করতোয়া নদীর বিষয় দিয়ে আপনি এই যে
পেপার মেলে যে পানিগুলো যাচ্ছে, যার কারণে আপনি মানুষ যে ঘাস দেবে একটা জমি সেটাও আপনি এখানে পারিচ্ছে না। আমরা প্রতিবাদ করবে গেলে আমাদের বিরুদ্ধে কেস লাগিয়ে দিচ্ছে, ওই ভয়তে এলাকার বাসী কেউ ধারে যাচ্ছে না। বালু উত্তোলনের কথা স্বীকার করে এনজিও পরামর্শকের দাবি, অবৈধ বালু ব্যবসায়ীর দ্বারা ভাঙনের জমি ভরাট করতেই তাদের এই বালু উত্তোলন। টিএমএসএস দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা যদি কেউ দেখাতে পারে, আমাদের পেপারে বিজ্ঞপ্তি দিয়ে বলা আছে যে আমরা 1 লক্ষ টাকা পুরস্কার দিব। অবশ্য প্রশাসন বলছে পর্যায়ক্রমে সবগুলি পয়েন্টে অভিযান চালিয়ে বালু তোলা বন্ধ করা হবে। করতোয়ার এই পয়েন্টে টিএমএসএস তুলছে, এটা দিয়ে 2টা মোবাইল কোর্ট হলো। এরপরে যদি বন্ধ না হয় তাহলে আমরা এখানে আবার আসবো, আর এর বাকিগুলো পর্যায়ক্রমে মোবাইল কোর্ট করা হবে, বাকি পয়েন্টগুলোতে যেগুলোতে বালু তোলা হচ্ছে। এলাকাবাসী দেওয়া তথ্য মতে সদর উপজেলার শেখেরকোলা, শাখারিয়া ও নিশিন্দারা ইউনিয়নে বালু উত্তোলনের ফলে প্রায় 300 একর জমি করতোয়া নদীগর্ভে বিলীন হয়েছে। মাজেদুর রহমান, সময় সংবাদ, বগুড়া। নওগাঁয় প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের অভিযোগে 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ভোরে রানীনগর উপজেলার বিশিয়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, শুক্রবার রাতে বুদ্ধি প্রতিবন্ধী এক নারীর ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে ফরিদুল ইসলাম নামে এক বখাটে। পরে নির্যাতিতাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ফরিদুল ইসলাম সহ 8 জনকে আসামি করে রানীনগর থানায় মামলা করেন নির্যাতিতার ভাই। আজ ভোরে অভিযান চালিয়ে অভিযুক্ত ফরিদুলের 3 সহযোগীকে গ্রেফতার করে পুলিশ। মেঘনা নদীতে লঞ্চ দুর্ঘটনায় নিহত একই পরিবারের 3 জনের দাফন বরগুনায় গ্রামের বাড়িতে সম্পন্ন হয়েছে। গত রাত 3টার দিকে নিহত তাদের মরদেহ বাইন সমেত গ্রামে পৌঁছালে ভারী হয়ে ওঠে পুরো পরিবেশ। এ সময় প্রিয়জনের লাশ দেখে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। পরে সকাল 8টায় তাদের জানাজা সম্পন্ন হয়। গত শনিবার বরিশালের হিজলা উপজেলার মিয়ারচর এলাকায় কিং সম্রাট ও এমভি জাহিদ নামে 2টি লঞ্চের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান গৃহবধূ তাসলিমা বেগম ও তার শিশুকন্যা জান্নাতুল ফেরদৌস। পরে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তার আরেক ছেলে রাজু আহমেদ। সৌদি আরবের রিয়াদে সড়ক দুর্ঘটনায় নিহত 5 বাংলাদেশির মধ্যে 1 জনের বাড়ি ঢাকার নবাবগঞ্জ উপজেলায়। প্রিয়জনের মৃত্যুর খবরে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। এখন শুধু মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি স্বজনদের। স্বামীকে হারিয়ে কিছুতেই থামছে না স্ত্রী মোকসেদার কান্না। বাকরুদ্ধ হয়ে পড়েছে তাদের একমাত্র ছেলে ইমরান হোসেন মনির। সর্বশেষ 1.5 মাস আগে ছুটি নিয়ে দেশে আসেন এরশাদ আলী। স্বজনরা জানান, 26 বছর আগে কাজের সন্ধানে সৌদি আরব যান তিনি। গত শনিবার রাতে এক সড়ক দুর্ঘটনায় নিহত হন সৌদি প্রবাসী এরশাদ আলী। ডিউটির গাড়ি যায়, ডিউটির গাড়িতে আসলো, তখন এই অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তখন ডিউটির গাড়িটা ভিতরে দিকে হয়েছে রে। কোম্পানি গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্টের পথে যে 5 জন বাঙালি মারা যায়, তার মধ্যে আমার বাবা ছিল একজন। তো বাবা নিহত হয়েছে। এখন আমরা চাই তার লাশটা যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশে বিতরণ করা। চুয়াডাঙ্গায় বিপুল পরিমাণ চোরাই ওষুধ সহ 5 জনকে আটক করেছে পুলিশ। এ সময় একটি মাইক্রোবাস জব্দ করা হয়। পুলিশ জানায়, অবৈধ ওষুধ পরিবহনের খবর পেয়ে গত রাত 12টার দিকে শহরের কেদারগঞ্জ বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি মাইক্রোবাসের ভেতরে তল্লাশি চালিয়ে মেয়াদোত্তীর্ণ সহ বিপুল পরিমাণ অনুমোদনহীন ওষুধ জব্দ করা হয়। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে আটক করা হয় 5 জনকে। তারা সবাই দামুরহুদা উপজেলার জুরানপুর গ্রামের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। সুনামগঞ্জে 2 শিক্ষককে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন করেছে সরকারি প্রাথমিক শিক্ষক সমিতি। বেলা 11:30টার দিকে শহরের ট্রাফিক পয়েন্ট এলাকায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। এতে ব্যানার, ফেস্টুন সহ জেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা অংশ নেন। এ সময় বক্তারা শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। গত বৃহস্পতিবার ধর্মপাশা উপজেলার নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 2 শিক্ষককে মারধর করে স্থানীয় প্রভাবশালীরা। মুকুলে মুকুলে ছেয়ে গেছে রাজশাহীর আম বাগানগুলো। এবার গাছে বেশি মুকুল আসায় বাম্পার ফলনের আশা আম চাষিদের। ভালো ফলনের আশায় তাই বাগানে ব্যস্ত সময় পার করছেন তারা। তবে প্রাকৃতিক দুর্যোগ ও পোকার আক্রমণ নিয়ে খানিকটা দুশ্চিন্তায়ও রয়েছেন। রাকিবুল হাসানের রিপোর্ট, ছবি তুলেছেন আব্দুল সালাম। দিগন্ত জুড়ে আম বাগানগুলো এখন অনেকটাই পরিণত হয়েছে
ফুলবাগানে। এখানে বাতাসে মুকুলের মৌ মৌ গন্ধ, যেন প্রকৃতির অলংকারে নুয়ে পড়েছে গাছের ডালপালা। এই ডালেই সপ্তাহ দুয়েক পরে দেখা দেবে আমের গুটিদানা। তাই বাগান পরিচর্যার কাজে ব্যস্ত সময় কাটছে আম চাষিদের। গত বছরের চেয়ে এবার মুকুল বেশি আসায় অধিক লাভের স্বপ্ন দেখছেন তারা। আশা করা যে এবার মূল মুকুল ইনশাল্লাহ ভালো আছে, তো বেনিফিট এবার ইনশাল্লাহ আশা করছি যে ভালোই হবে। গতবার থেকে এবার আল্লাহ খুবই যথেষ্ট পরিমাণ ভালো দিয়েছে। কদিন বাদে গুটি আসবে, তো পানি টানি দিতে হবে, স্প্রে করতে হবে। এটাতে এখন পরিচর্যা নিলে একটা ভালো ফলন আশা করা যায়, এই জন্য আমরা এটা পরিচর্যা নিচ্ছি। তবে বৈরী আবহাওয়া ও পোকার আক্রমণের শঙ্কা অধিক ফলনে বাধা মনে করছেন আম চাষিরা। 10-12 দিন পর হয়তো একটু গুটি আসবে, গুটির গোড়াতে গোড়াতে হয়তো পোকার আক্রমণটা একটু বেশি, ওটাই সমস্যা ধরেন আমাদের। পোকা ধরে, আমরা ফুটা ফুটা করে, হ্যাঁ, ওটার জন্য যে কি বিষ দিব না দেব, ওটার জন্য একটু আমরা ভয়ে। আর ভালো ফল পেতে সঠিক সময়ে কীটনাশক প্রয়োগের পরামর্শ দিচ্ছেন ফল গবেষকরা। এখন পর্যন্ত আম ফুটন্ত অবস্থায় একটি স্প্রে হয়ে গেছে, আর একটি স্প্রে মোটরদানা আকার হলেই তখন এই স্প্রেটি দিতে হবে। সমস্ত গাছ ভিজে স্প্রে দেওয়া হয়, তাহলে আমের যে ফল আসবে এটি গাছে দাঁড়িয়ে যাবে এবং ভালো ফলন হবে। এবার জেলায় আমের বাগান রয়েছে 16,583 হেক্টর জমিতে, যা গত বছরের থেকে 64 হেক্টর বেশি। আর উৎপাদন আশা করা হচ্ছে 2,15,579 মেট্রিক টন। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। লক্ষ্মীপুরে এক শিক্ষকের বিরুদ্ধে 6 শিক্ষার্থীকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ করেছেন মাদ্রাসা কর্তৃপক্ষ। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। স্বজনদের অভিযোগ, রোববার রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার দুর্গাপুর রহমানিয়া তালিমুল কোরআন নুরানী হাফেজিয়া মাদ্রাসার হোস্টেল থেকে 8 শিক্ষার্থীকে নিয়ে পালিয়ে যান শিক্ষক মোহাম্মদ জসিম হোসেন। পরে সোমবার ভোরে 2 শিক্ষার্থীকে মাদ্রাসায় নিয়ে আসেন স্থানীয় অটোরিকশা চালক জসিম উদ্দিন। এ সময় তাকে আটক করে পুলিশে হস্তান্তর করেন এলাকাবাসী। মাদ্রাসা কর্তৃপক্ষের দাবি, ম্যানেজিং কমিটির সঙ্গে বিরোধের জের ধরে এই ঘটনা ঘটিয়েছেন শিক্ষক জসিম হোসেন। অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার ও নিখোঁজ শিক্ষার্থীদের দ্রুত উদ্ধারের দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। মানুষের থেকে শুনি কয় মসজিদের থেকে বলে বাচ্চা লই গেছে হুজুরে, দৌড়ে গেছি আর যাই দেখি বাচ্চা নাই। এই মাস পরে মানে আপনার তার বিদে দিয়ে কমিটির বাইরে তো আমরা যাইতে পারি না। উনি কি পড়ালেখার উদ্দেশ্যে নিছে না পাচার করার উদ্দেশ্যে নিছে আমরা কেউ কিছু জানি না। উনি কোথায় আছে তাও জানি না। শিশু বাচ্চাদেরকে উদ্ধার করে এবং সে যদি অপরাধ করে থাকে তার শাস্তি চাই আমরা। ওই যে সিজি ড্রাইভারের কাছে 2টা বাচ্চা ছিল, ওই 2টা বাচ্চা ছেড়ে দিয়ে সিজি ড্রাইভার যাওয়া দোষের ওরে আটকাইছে। মানে এখানে আসছি, আমার উদ্বোধন কর্তৃপক্ষকে জানাইছি। আবারও ঐতিহাসিক 7ই মার্চের পালনের খবর। সারা দেশের বিভিন্ন স্থানে জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানিয়ে দিনটি পালন করেছে বিভিন্ন সংগঠন। ব্যুরো ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলার মুক্তিযোদ্ধারা। এ সময় জেলা আওয়ামী লীগ, মহানগর আওয়ামী লীগ সহ বিভিন্ন সংগঠন জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে। এদিকে বগুড়ায় জাতীয় পতাকা উত্তোলন, সমাবেশ সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয় দিনটি। সকালে 7ই মার্চ উপলক্ষে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এক আলোচনা সভার আয়োজন করে। বরিশালেও সকালে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কেন্দ্রীয় শহীদ মিনারের পাশের মঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনুস উপস্থিত ছিলেন। এছাড়া খাগড়াছড়িতে 7ই মার্চকে কেন্দ্র করে একটি র্যালি বের করে জেলা আওয়ামী লীগ। পরে র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। ফেরদৌস নির্ঝর, সময় সংবাদ। 7 ঘন্টা বন্ধ থাকার পর ঢাকা ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। ভোর 5:30টার দিকে ময়মনসিংহের কেওয়াটখালী রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় একটি ট্রাক দুমড়ে মুচড়ে যায়। এতে ট্রাকের চালক ও হেলপার গুরুতর আহত হন। দুর্ঘটনার কারণে দুপুর 12:30টা পর্যন্ত ঢাকা ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ থাকে। রেলওয়ে কর্তৃপক্ষ ও স্থানীয়রা জানান, ভোরে জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী একটি ট্রেন কেওয়াটখালী লেভেল ক্রসিং অতিক্রম করার সময় একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে ট্রাকটি রেল লাইনের ওপর পড়ে যায়। এই ঘটনায় আহত ট্রাকের হেলপার ও চালককে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে খবর পেয়ে লোকোশেড থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে 2 ঘন্টার চেষ্টায় ট্রাকটি রেল লাইন থেকে সরিয়ে নেয়।
ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মাদারীপুরের শিবচর ইউনিয়নের গ্রামগঞ্জে সরব হয়ে উঠেছেন প্রার্থী ও ভোটাররা। তবে ভোটের আগেই 16টি ইউনিয়নের মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন আওয়ামী লীগের 10 জন চেয়ারম্যান প্রার্থী। অন্যদিকে বিএনপি প্রার্থীরা আত্মগোপনে থাকলেও প্রচারণায় বাধা ও হুমকি সহ নানা অভিযোগ আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের। অবশ্য আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা নির্বাচন কর্মকর্তার। সঞ্জয় কর্মকার অভিজিতের তথ্য ও শাহাদাত আকনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 22 মার্চ প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মাদারীপুরের শিবচরের ইউনিয়নগুলোতে বইতে শুরু করেছে ভোটের হাওয়া। প্রার্থীরা দিনরাত চষে বেড়াচ্ছেন ইউনিয়নের পাড়া মহল্লা সহ অলিগলি, দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী হলেও প্রচারণায় বাধা, হুমকি সহ নানা অভিযোগ করেছেন বিদ্রোহী প্রার্থীরা। আর বিএনপি মনোনীত প্রার্থীরা রয়েছেন আত্মগোপনে। অসহায় গরিব মানুষের সেবা করা এবং সামাজিক অনেক এই পরিবর্তন করা, সামাজিক পরিবর্তন করা, আমি এটা আলোকিত বাসকান্দি ইউনিয়ন করতে চাই। আমার বিরুদ্ধে মামলা মোকদ্দমা নানাবিধ হুমকি ধামকি দিচ্ছে। আমি এখন চাচ্ছি আমরা যাতে সুষ্ঠুভাবে নির্বাচন করতে পারি এবং যাতে জনগণের মতামতের রায় প্রতিফলিত হয়। ভোটাররা বলছেন তারা যোগ্য ব্যক্তিকেই জনপ্রতিনিধি হিসেবে বেছে নেবেন। দুঃখে সুখে যাকে কাছে পাই তাকে আমরা ভোট দিব। যে আমাদের পাশে সবসময় দাঁড়ায় তাদেরকে আমরা ভোট দিয়ে জয়যুক্ত করুন। আমাদের যে আমরা সাধারণ জনগণ আছি, আমরা যাতে সুস্থভাবে ভোট দিতে পারি, এটাই আমাদের দাবি। সুস্থ নির্বাচন করে যে জয় হয়, ইনশাআল্লাহ আমরা তাদের পক্ষে আছি। জেলা নির্বাচন কর্মকর্তা আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পেলে কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন। আমি আশা করছি সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নির্বাচন আচরণবিধি মেনে চলে একটি উৎসমুখর পরিসর নির্বাচন পরিচালনা করবেন। যারা নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করবেন, নির্বাচন আচরণবিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। শিবচরের 16টি ইউনিয়নের মধ্যে 10টিতে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন আওয়ামী লীগের প্রার্থী। বাকি 6টি ইউনিয়নে চেয়ারম্যান পদে 13 জন ও 572 জন মেম্বার পদে প্রার্থী রয়েছেন। মোট ভোটার সংখ্যা 1,79,422 জন। সময় সংবাদ, মাদারীপুর। রাজশাহীতে সাহিত্য পত্রিকা চিহ্ন এর আয়োজনে দুদিনব্যাপী লিটল ম্যাগ মেলা শুরু হয়েছে। সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তৃতীয়বারের মতো এই মেলার আয়োজন করা হয়। সকাল 10টায় বিশ্ববিদ্যালয়ের কলাভবন প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন করেন বিশিষ্ট কথাসাহিত্যিক আনিসুজ্জামান ও সেলিনা হোসেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক হাসান আজিজুল হক, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মিজান উদ্দিন সহ আরও অনেকে। এ সময় নাচে গানে অতিথিদের বরণ করে নেন শিক্ষার্থীরা। পরে এই উপলক্ষে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন বিভাগ ঘুরে মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়। এবারের মেলায় ভারতের পশ্চিমবঙ্গ থেকে বিভিন্ন পত্রিকার সম্পাদক ও সহ সম্পাদকরাও অংশ নিয়েছেন। ছোট কাগজের যে প্রকৃতি, সেটা হচ্ছে একটু আড়ালে থাকা। এইবার সে আড়াল ভেঙে তারা বাইরে এসছেন এবং সবার সঙ্গে মিলিত হয়েছেন। আমি এই মেলার মধ্যে সেই প্রাণের স্পন্দনটা পাই, যে স্পন্দন শিল্প, সাহিত্য, সংস্কৃতি, জ্ঞান, বিজ্ঞান সব কিছুর শাখাকে বিকশিত করে এবং নতুন প্রজন্মকে যুক্ত করে এর ধারাটা বহমান রাখে। এশিয়া কাপের ফাইনালের হতাশা কাটিয়ে ওয়ার্ল্ড টি-20তে অংশ নিতে ভারতের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন জাতীয় দলের ক্রিকেটাররা। আসরে বাংলাদেশের প্রথম লক্ষ্য সুপার 10 নিশ্চিত করা। দেশ ছাড়ার আগে এমনটাই জানিয়েছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। এশিয়ার শিরোপা হাতছাড়া হলেও এ টুর্নামেন্টের অভিজ্ঞতা ওয়ার্ল্ড টি-20তে কাজে লাগাতে চায় টিম বাংলাদেশ। এশিয়া কাপ এখন ইতিহাস, এবার মিশন ওয়ার্ল্ড টি-20। তাই শিরোপা না পাওয়ার বেদনা ভুলে ভারতের পথে টিম বাংলাদেশ। তবে আক্ষেপটা থেকেই যাচ্ছে। চ্যাম্পিয়ন হলে হয়তো আরো বেশি আত্মবিশ্বাস নিয়ে মেগা ইভেন্টে মাঠে নামতে পারতেন মাশরাফিরা। হারের পর দিন সকালেই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টিম বাংলাদেশ। শোয়েব আখতার, কপিল দেবের মতো কিংবদন্তি ক্রিকেটারদের গন্তব্য ভারত। বাছাই পর্বের প্রতিপক্ষকে হালকাভাবে না নিলেও অধিনায়ক মাশরাফি আত্মবিশ্বাসী সুপার 10 নিশ্চিত করার ব্যাপারে। আমাদের প্রথমে তো কোয়ালিফাই খেলতে হবে। আমরা আশা করি ইনশাল্লাহ ভালোভাবে খেলবো এবং সেকেন্ড রাউন্ডে যেতে পারবো আশা করি ইনশাল্লাহ। ব্যাটিংয়ে আরো 10-20টা রান হয়তো বেশি হতে পারত। মাহমুদুল্লাহকে আরো আগে খেলানো যেত। বোলাররা
আর্লি ব্রেক থ্রু এনে দিলে ম্যাচটা বাংলাদেশের পক্ষে থাকতেও পারত। এশিয়া কাপের ফাইনালের কাটা ছেঁড়ার পর এমন হতাশা থাকলেও পুরো টুর্নামেন্টের অভিজ্ঞতা ওয়ার্ল্ড টি20-তে কাজে লাগাতে চান নড়াইল এক্সপ্রেস। ভালো খেলেই ফাইনালে উঠেছি, ফাইনালে আনফরচুনেটলি আমরা পারিনি, তবে মনে করি আমরা যেহেতু ফাইনাল খেলেছি আমাদের কিছুটা হলেও কনফিডেন্স থাকবে, ইনশাআল্লাহ কনফিডেন্স নিয়ে আমরা খেলতে চাই। ওয়ানডের মতো টি20 ফরম্যাটে এখনো স্বচ্ছন্দ নয় বাংলাদেশ, যার সরল স্বীকারোক্তি টাইগার্স কিপারের মুখে। তবে শ্রীলঙ্কা পাকিস্তানের মতো দলের বিপক্ষে জয় পাওয়ায় টি20 বিশ্ব আসরের আগে আত্মবিশ্বাস বেড়েছে দলের, যাকে পুঁজি করেই সামনে এগোতে চায় টিম বাংলাদেশ। টি20-তে আমরা কখনোই ধারাবাহিক ছিলাম না, তো আমরা এই এশিয়া কাপে এসে আমরা 2টা ভালো ম্যাচ জিতেছি। সো এইটা ধরে রাখা অবশ্যই ইম্পর্টেন্ট মনে করি, তাহলে আমরা হয়তোবা কোয়ালিফাইতে আমাদের কনফিডেন্সটা কাজে লাগবে অবশ্যই। বুধবার ধর্মশালায় নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে ওয়ার্ল্ড টি20 মিশন শুরু করবে বাংলাদেশ। নাসির সুলতান, সময় সংবাদ, ঢাকা। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। গ্রেনেড হামলা, দুস্থদের টাকা আত্মসাৎ মামলার আসামিদের নির্বাচিত করা হয়েছে বিএনপির শীর্ষ পদগুলোতে। 7 মার্চ উপলক্ষে জনসভায় প্রধানমন্ত্রী। মীর কাশেম আলীর আপিলের রায় কাল, আদালতের বাইরের বক্তব্যে প্রভাব পড়বে না, মন্তব্য অ্যাটর্নি জেনারেলের। মৃত্যুদণ্ড বহাল থাকার আশাবাদ। 7 খুনের আসামি সাবেক র্যাব কর্মকর্তা তারেক সাঈদের মামলা বাতিলের আবেদন শুনানি করতে বিব্রত হাইকোর্ট, নথি পাঠানো হলো প্রধান বিচারপতির কাছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিলেটে এমসি কলেজে ছাত্রলীগের 2 গ্রুপের সংঘর্ষ, 2 জন গুলিবিদ্ধ সহ আহত 5। এবং চট্টগ্রামের বায়েজিদে জোড়া খুনের 2 মামলায় জেএমবির 2 সদস্য সহ 25 জনের নাম উল্লেখ করে চার্জশিট দাখিল। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।